লাস্ট এপিসোডে আমরা দেখি জেইন একটি অদ্ভুত মেয়ের সঙ্গে দেখা করে, যে কিনা তাকে লেভেল লোকেশন বলতে যাচ্ছিল। নিকি সেখানে চলে আসে আর ভয়ে সে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সুপ্রিমো জেইনের সঙ্গে রোমান্স করার চেষ্টা করে, বলে হয়তোবা তুমি আমার সব থেকে বড় দুর্বলতা, আর তাকে একটি ছুরি গিফটও করে। তারপর এপিসোড 8-এর শুরুতে আমরা দেখি জেইন যখন বাইরে বের হয় তখন আবার ওই মেয়েটি তার সামনে আসে। জেইন তাকে আবার বলে লেভেল লোকেশন বলার জন্য। মেয়েটা বলে আমার সঙ্গে চলো, তাকে তার সঙ্গে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর জেইন তাকে থামিয়ে রাগ করে বলে শুধু আমাকে বলো ল্যাবটা কোথায়। মেয়েটা বলে যে ল্যাবটি তুমি খুঁজছো তা লুকিয়ে আছে। এই বলেই সে কাদু কাদু হয়ে যায় আর বাকিটুকু বলতে পারছিল না। জেইন খুব বেশি আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে মেয়েটির গলায় পিছন থেকে কেউ ছুরি ঢুকিয়ে দেয়। এসব দেখে জেইন চিৎকার করে। আমরা দেখি সে আর কেউ না, নিকি ছিল, যে কিনা মেয়েটিকে নির্মমভাবে মারে। জেইন তাকে জিজ্ঞাসা করে এটা তুমি কি করলে। নিকি খুব শান্তভাবে বলে মেয়েটি এমনিই মারা যেত, আমি তার কষ্টটা কম করে দিলাম। জেইন তাকে রাগ করে বলে তুমি এমনটা কেন করলে, পাগল কুকুর কোথাকার। নিকি বলে আমি শুধু তোমাকে বাঁচাচ্ছি, আমাদের বাঁচাচ্ছি, অ্যালভারেজ থেকে দূরে থাকো। জেইন রাগ করে তাকে মারতে যায়, কিন্তু সে তার হাত ধরে ফেলে আর বলে সিল, আমাকে মেরে তোমার কোনো ফায়দা হবে না। তারপর আমরা দেখি জেইন ওয়াশরুমে তার হাত পরিষ্কার করছিল, কারণ নিকি তার হাতে রক্ত মাখিয়ে দিয়েছিল। আর সে নিকির বলা কথাগুলো মনে করতে থাকে। এদিকে স্যার অ্যালভারেজে যা বলেছিলেন তাও চিন্তা করতে থাকে। আবার সুপ্রিমোর সাথে তার শুরুটাও চিন্তা করে, যে তাকে বলেছিল এসএসডির সেক্রেটারি হলে কি কি বেনিফিট পাবে। তুমি এমন সব কিছু জানতে পারবে যা কিনা অন্যরা জানে না। তোমার উচিত এই পজিশন নেওয়া। তোমার কাছে কন্ট্রোল থাকবে এবং মানুষ তোমাকে ভয় পাবে। তারপর সে আরো কল্পনা করে ওই দিন কিছু স্টুডেন্ট তাকে ধরে মনস্টার বলছিল আর বলেছিল আমরা ভেবেছিলাম তুমি নেক্সট সামান্তা, কিন্তু তার মতো তুমিও কোনো কিছু পরিবর্তন করতে পারোনি। সে চিন্তা করে এই সামান্তাকে, আর কেনই বা সবাই আমাকে তার নাম ধরে ডাকছে। ফ্ল্যাশব্যাকে আমাদের সামান্তাকে দেখানো হয়, যাকে সবাই সম্মান করছিল। বলা হয় সামান্তা এমন একজন ছিল যাকে সবাই ভেবেছিল সব ঠিক করে দেবে, কিন্তু এই হেল ইউনিটে কোনো কিছু স্থায়ী না। এখানে শুধু রক্ত আর মৃত্যু নিশ্চিত। আর সময়ের সাথে সাথে ডেমনরা আরো বেশি নিষ্ঠুর হয়ে উঠে। জেইন ওই মেয়েটির বলা কথাগুলো মনে করতে থাকে, মানে তার মতো আরো মানুষ আছে যাদের তার সাহায্যের দরকার। তারপর আমরা ক্লাসরুমের একটি সিন দেখি, যেখানে টিচার ভীষণ রেগে গিয়ে এক স্টুডেন্টকে বারবার অপমান করতে থাকে। সে বলে এতবার বুঝেও কিছু শেখাতে পারছি না, তার গলা পর্যন্ত ব্যথা হয়ে গেছে। ছাত্রীটা শুধু সরি ম্যাম বলে, কিন্তু তাতেও ম্যাম থামে না, বরং তাকে স্টুপিড এই সেই বলে গালিগালাজ করতে থাকে। তখন হঠাৎ মেয়েটি তার নিজের ভিতরে জমে থাকা রাগ বের করে ফেলে। সে দাঁড়িয়ে বলে যথেষ্ট হয়েছে, আমি কি আপনাকে থামতে বলিনি। ম্যাম আরো রাগ করে মেয়েটির মুখ হাত দিয়ে চেপে ধরে বলে তোমার সাহস কেমনে হলো, স্টুপিড মেয়ে, তোমার ব্রেইনে তো কোনো কিছু ঢুকে না। তখনই মেয়েটি খুব বেশি রেগে গিয়ে তার চোখের উপর ছুরি দিয়ে আক্রমণ করে, নির্মমভাবে অনেকগুলো কূপ দেয় আর বলতে থাকে আমি তো থামার জন্য বলেছিলাম। সবসময় অপমান করা হয়, সবার সামনে আমাকে ছোট করা হয়, কাউকে মুখ দেখানোর মতো আমার কোনো সম্মানই নেই। তারপর সে প্রশ্ন করে আমি যদি স্টুপিড হই আর আপনি যদি স্মার্ট হন, তাহলে বলুন তো আপনি কবে মারা যাবেন। এই বলেই সে তার পেটের ভিতর চাকু দিয়ে নির্মমভাবে অনেকগুলো কূপ মারতে থাকে। এসব দেখে ক্লাসের বাকিরা চিৎকার করে। জেইনও অনেক বেশি হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়েছিল আর এইসব কিছু দেখছিল। তারপর জেইন তার ডর্মে ফিরে আসে। জেইন নিজের মনে ভাবতে থাকে সে জানতো এই সপ্তাহ অনেক খারাপ কিছু হবে, কিন্তু এতটা খারাপ হবে সে কল্পনাও করেনি। সপ্তাহটা মাত্র শুরু হয়েছে, কিন্তু তার কাছে সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। সে ভাবছে সামনের দিনগুলোতে আরো কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এসব চিন্তা করে সে চিৎকার করে। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে আগের সব মার্ডারের সিনগুলো দেখানো হয়, মানে কতটা নির্মমভাবে এই স্কুলে একজন অন্যজনকে মারছে। আর আজকের এই এপিসোডে বেশিরভাগই আগের সিনগুলো দেখানো হয়েছে, যেখানে আমরা দেখি জেন শুধু আগের হয়ে যাওয়া ঘটনাগুলো চিন্তা করে নার্ভাস হচ্ছিল। এখন এই স্কুলে যে কেউ কাউকে আক্রমণ করতে পারবে, কারণ ব্লাডি উইকে খুন করা লিগাল ছিল। পরের দিন জেং বাইরে একা বসে এটা ভেবে ভেবে নিজের ভিতরে ভেঙে পড়তে থাকে। মাঝে মাঝে তার আশা হারিয়ে যায় যে তারা কেউ বাঁচতে পারবে কিনা, কিন্তু সে বলে তার বন্ধুরাই তার একমাত্র শক্তি, যাদের জন্য সে এখনো লড়ে যাচ্ছে। তখনই মিয়া সেখানে আসে আর তাকে সাহস দেয়, বলে তারা একসাথে থাকলে সবই পারবে। আর মনে করিয়ে দেয় তারা আগে প্রমিস করেছিল যে
যাই হোক না কেন তারা একসাথে থাকবে। এইসব শুনে জেইনেরও কিছুটা ভালো লাগে। তারপর জেইন বলে তাকে চলে যেতে হবে, কারণ তার কিছু কাজ আছে, তার দায়িত্ব আছে এসএসজির সেক্রেটারি হিসাবে। মিয়া একটু মজা করে বলে, সেক্রেটারি। আমরা দেখি তাদের বাকি ফ্রেন্ডরাও সেখানে খেলছিল, আর তারা তাকে ডাকছিল, কিন্তু জেইন তাদের বাই বলে চলে যায়। তারপর সে ক্যাফেটেরিয়াতে সুপ্রিমোর সঙ্গে হাঁটছিল, আর নিজের মনে মনে বলে সে এখনও সুপ্রিমোর উপর রাগ করে আছে, কারণ সে ব্লাডি উইক থামায়নি। কিন্তু তারপর বলে, জানি না কেন আমি তার ঠান্ডা মেজাজ আর সাহসের উপর ইমপ্রেসড। আমার তো বিশ্বাসই হচ্ছে না সে ম্যাডাম ভায়োলেন্ট থেকে আমাকে প্রোটেক্ট করেছে। তখনই জেইন ভাবে, আমি কি তাকে আমার বন্ধু হিসাবে দেখতে পারি? এরপর হঠাৎ করে কঠিন বাস্তবতা তার সামনে এসে দাঁড়ায়। সে দেখে তার সামনে একটি ছেলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, মানে সে মারা যাচ্ছিল। সুপ্রিমো তাকে একটি নোট বের করে দেয়, যেখানে সব স্টুডেন্টের নাম লেখা ছিল, আর বলে ওই ছেলের নামের পাশে গিয়ে ক্রস দেওয়ার জন্য। জেইন বলে, কেন, ছেলেটা তো এখনো জীবিত আছে। কিন্তু সুপ্রিমো বলে, তুমি আমার সময় নষ্ট করছো। সুপ্রিমো জিজ্ঞাসা করে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? জেইন বলে, আমি তাকে বাঁচাতাম। সুপ্রিমো তাকে বুঝিয়ে বলে, যদি এখন তাকে বাঁচানো হয় তবুও তার শত্রুরা পরে তাকে মেরে ফেলবে, তাই তাকে বাঁচানোর কোনো মানে নেই। সে ক্লিয়ারলি বলে, আমরা সবাইকে বাঁচাতে পারবো না। জেইন বলে, এমন কথা মেয়েটাও আমাকে বলেছিল, আমরা সবাইকে বাঁচাতে পারবো না। এরপর জেইন নোটটি খুলে ওই ছেলের নামের পাশে ক্রস দিয়ে দেয়, মানে এ থেকে বোঝা যাবে ছেলেটি আর জীবিত নেই। এরপর সেখানে তাদের সামনে স্যার অ্যালভারেজ চলে আসেন। সুপ্রিমো তাকে বলে, এখানে কি করছেন? আপনার নেক্সট ক্লাসের জন্য আপনি 10 মিনিট লেট। স্যার বলে, আমার একটা জরুরি কাজ ছিল, তাই আমি সেখানে ব্যস্ত ছিলাম। স্যার চলে যাওয়ার পর সুপ্রিমো জেইনকে জিজ্ঞাসা করে, ওনার সাথে তোমার সম্পর্ক কি? সে উত্তর দেয়, কিছুই না। তখনই সেখানে একটি মেয়ে আসে, যার নাম অ্যাঞ্জেলিকা। অ্যাঞ্জেলিকা কিছু ফাইলের রিভিউ নিয়ে আসে, সে সেগুলো সুপ্রিমোকে দেখাচ্ছিল। তখন জেইন বলে, আমি চাইলে এটা রিভিউ দিতে পারি। কিন্তু সুপ্রিমো তাকে বলে চলে যাওয়ার জন্য। জেইন রাগ করে বলে, আমার ডিউটি এখনো শেষ হয়নি। সুপ্রিমো বলে, অ্যাঞ্জেলিকা আর আমি এটা হ্যান্ডেল করব। জেইন দেখে সুপ্রিমো অ্যাঞ্জেলিকাকে আলাদা গুরুত্ব দিচ্ছে, তাকে তার নাম ধরে ডাকছে। জেইন চিন্তা করে, সুপ্রিমো তো আমাকে আমার সারনেম ধরে ডাকে। এসব ভেবে ভেবে সে তার ভিতরে জ্বালাসি ফিল করতে থাকে। সে নিজেও বুঝতে পারে না কেন সে এমনটা ভাবছে। সুপ্রিমো তাকে বলে, তুমি মেটের কাছে যাও, সে হয়তোবা তোমাকে খুঁজছে। জেইন একটু ভাব নিয়ে বলে, অবশ্যই, এবং সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে সে বলে, সুপ্রিমো নিজেকে কি ভাবে, বিরক্তিকর একটা পার্সন। তারপর জেইন হাঁটছিল, হঠাৎ একটি ছেলে তাকে জিম্মি করে ধরে ফেলে। তারপর ছেলেটি চিৎকার করে বলতে থাকে, তাকে এই নরক থেকে বের করে দিতে হবে, না হলে সে জেইনকে মেরে ফেলবে। এসব দেখে চারপাশে সবাই ভয় পেয়ে যায়। তখন আমরা দেখি সুপ্রিমো অ্যাঞ্জেলিকার সঙ্গে সেখানেই ছিল, কিন্তু সুপ্রিমো কোনো কিছুই করে না, ঠান্ডা মাথায় তাকে পাস করে চলে যায়। এসব দেখে জেইনের মাথায় একটা চিন্তা আসে, এখানে কারো জীবনেরই আসলে কোনো গুরুত্ব নেই, এমনি কি তার জীবনেরও না। সে শুধু একজন সেক্রেটারি, তাই কেউই তার জন্য কোনো কিছু করবে না। তখনই তার ফ্রেন্ডরা সেখানে চলে আসে, তারা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাকিরা তাদের ব্লক করে দেয়। আমরা দেখি হঠাৎ করেই জেন চিৎকার করে বলে, আমাকে যেতে দাও, আর ছেলেটির হাত মুড়িয়ে দেয়, আর খুব ডাইনামিক ওয়েতে সেলফ ডিফেন্স করে, আর বলে, কাকে মারতে এসেছ, আর দেখো কে মরল। জেন অনেক বেশি উত্তেজিত ছিল, ছেলেটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর ফ্রেন্ডরাও তার কাছে চলে আসে। যখন জেন শান্ত হয়, সে বুঝতে পারে একটুর জন্য হলে তার হাতে কারো মার্ডার হয়ে যেত। মেড জেনকে উদ্দেশ্য করে বলে, তার গলায় একটি কাটার দাগ, যেখান থেকে রক্ত বের হচ্ছে। জেন বলে, এর ফলে আমি মারা যাব না। পরে যখন তাকে চিকিৎসা দেওয়া হয়, তখন তার বন্ধুরা বলে, ওই মুহূর্তে সে একদম অন্য মানুষ হয়ে গিয়েছিল। জেরম বলে, তার চোখ পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছিল, যেন একজন খুনির চোখ। তারা তো ভয় পেয়েছিল যে তাদেরও আঘাত করতে পারে। জেন নিজেও কনফিউজড হয়ে যায়। সে বলে, তার মনে হচ্ছিল অন্য কেউ তাকে প্রসেস করছিল। রাতে আবার ব্লাডি নাইট শুরু হয়, চারিদিকে সবাই একজন অন্যজনকে নির্মমভাবে মারছিল। আমরা দেখি জেইন কিচেনে পানি পান করছিল, আর কল্পনা করছিল ওই দিন দেব কোথায় গিয়েছিল, কারণ সে তো দেবকে হাতে না হাতে ধরেছিল, হয়তোবা তারা কোনো কিছু লুকাচ্ছে। তারপর সে নিজের সন্দেহ ক্লিয়ার করার জন্য ছেলেদের রুমে যায়। সেখানে গিয়ে বেডগুলো চেক করে দেখে কেউই নিজের রুমে নেই। সে চিন্তায় পড়ে যায়। তখনই বেনিস সেখানে আসে। তখন জেইন জানতে পারে তার ফ্রেন্ডরা মেট, দেব এবং জেরম প্রায়ই প্রতি রাতে চুপি চুপি কোথাও চলে যায়, বিশেষ করে ব্লাডি নাইটে। বেন ভয় পেয়ে যায়, কারণ সে বারবার রাতে উঠে দেখে তারা নেই।
সে জানেই না তারা কোথায় যায়, কিন্তু বিষয়টা খুবই সন্দেহজনক। জেন তখন সিদ্ধান্ত নেয় সে এই রহস্য বের করবে, কিন্তু ভ্যানেসা তাকে থামিয়ে দেয় আর বলে আজ অন্তত তারা একসাথে থাকুক, কারণ তার খুব বেশি ভয় করছে। সে রিকোয়েস্ট করে প্লিজ জেইন। জেইন ওই দিন জেরোমের বলা কথাগুলো মনে করে, বাঁচতে হলে তাদের সত্যটা জানতে হবে আর নিজেদের সাহায্য নিজেদেরই করতে হবে। মানে তারা ঝুঁকি নিয়ে হলেও সামনে এগোতে প্রস্তুত। পরের দিন সকালে হঠাৎ করে জেরোমের চিৎকার শোনা যায়। জেইন ভয় পেয়ে বাইরে বের হয়, কিন্তু এরপর দেখে সবাই তাকে সারপ্রাইজ দিয়েছে। সবাই একসাথে তাকে বার্থডে উইশ করতে থাকে। সবাই সেখানে অনেক বেশি খুশি ছিল। সবাই এক এক করে তাকে হ্যাপি বার্থডে জেইন বলে। জেইন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে এই ব্লাডি উইকের মাঝেও তার ফ্রেন্ডরা তার বার্থডে মনে রেখেছে। জেইন বলে আমি নিজেই নিজের জন্মদিন ভুলে গিয়েছিলাম। সে সবাইকে থ্যাংক ইউ জানায়। এরপর একটা মজার মোমেন্ট আসে, যেখানে সবাই ম্যাটকে জোর করে জেইনের কাছে পাঠায় আর বলে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। ম্যাট একটু লাজুকভাবে বলে হ্যাপি বার্থডে জেইন, আর জেইনের গালে একটি কিসও করে। এটা দেখে বাকিরা অনেক বেশি খুশি হয়। জেইন কিছুটা লজ্জা পেয়ে যায়। ম্যাট তাকে একটি গিফট কার্ড দেয়। জেইন সেটা দেখে আর বলে সবকিছুর জন্য থ্যাংক ইউ। তারপর সবাই মিলে তাদের নিয়ে মজা করতে থাকে। এরপর জেইন ক্যান্ডেলকে সামনে রেখে বার্থডে উইশ করে আর কেকটি কাট করে। সবাই আবারও তাকে উইশ করে। তারপর সবাই একসাথে খাওয়ার জন্য বসে আর বলে আজকের সব ডিশ মিয়া রান্না করেছে। এরপর জেইন তার অফিসে ছিল আর স্মাইল করছিল। বিষয়টা হঠাৎ সুপ্রিমো খেয়াল করে। সে আস্তে আস্তে হেঁটে জেইনের কাছে আসে, কিন্তু জেইন নিজের মতো করে স্মাইল করে যাচ্ছিল। এসব কিছু তার কোনো কিছুই খেয়ালে ছিল না। দেখে মনে হচ্ছিল সে এভাবে জেইনকে স্মাইল করতে দেখে বিরক্ত। সে জেইনকে জিজ্ঞাসা করে হেই, কেন তুমি এত খুশি? জেইন একটু বিরক্ত হয়ে তাকে বলে এটা তোমার জানার বিষয় না। সুপ্রিমো অনিলকে ডাকে আর বলে সেলিব্রেট করার মতো কি কোনো কিছু হয়েছে? অনিল বলে ভালো হয় যদি এটা সেক্রেটারিকে জিজ্ঞাসা করো। সুপ্রিমো রাগ করে জেইনের দিকে তাকায়। জেইন বলে আমি কিছুই জানি না আর আবারও স্মাইল করতে থাকে। শেষমেশ সুপ্রিমো রাগ করে বলে কেউ কি আমাকে বলবে সেলিব্রেট করার মতো কি হয়েছে? কোনো উত্তর না পেয়ে সে সবাইকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। জেইন যখন সেখান থেকে চলে যাচ্ছিল, সুপ্রিমো তাকে আবার আটকায় আর বলে তুমি আজকে এত খুশি কেন আর স্মাইল তো করছিলে? জেইন বলে এমনটা করা কি এলাও না। সে বলে আমি কেন স্মাইল করছি এই বিষয়ে সময় নষ্ট না করে তোমার ব্লাডি উইকের উপর ফোকাস করা উচিত, কারণ ব্লাডি উইকের চারপাশে যা কিছু হচ্ছে সেটাই সিরিয়াস। সুপ্রিমো বলে ফাইন, এখন যাও। জেইন বলে আমি তো যাচ্ছি, এত অধৈর্য হোক। তারপর জেইন ওয়াশরুমে ছিল আর চিন্তা করছিল আমি স্মাইল করছি, এটা দিয়ে সে কি করবে? তার উচিত নিজের কাজে মনোযোগ দেওয়া। সে মনে করে গতকাল যখন আমাকে মারতে আসা হয়েছিল তখন সুপ্রিমো কিছুই করেনি, তাই সে বুঝতে পারে না সে আসলে কেমন মানুষ, নির্দয় নাকি অন্য কিছু। তখন সেখানে অ্যাঞ্জেলিকা চলে আসে আর বলতে থাকে সুপ্রিমো ইচ্ছা করেই জেইনকে সাহায্য করেনি, কারণ সে বিশ্বাস করে জেইন নিজে থেকেই এটা করতে পারবে। তার তোমার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু আমি তোমার প্রতি সন্দেহ করেছিলাম আর আমি ভুল ছিলাম। সরি বলে সেখান থেকে চলে যায়। এসব শুনে জেইন আরো বেশি কনফিউজড হয়ে যায়। সে ভাবতে থাকে সে কি সুপ্রিমোকে ভুল বুঝলো। এরপর আমরা দেখি জেইন আবার তার ফ্রেন্ডদের সাথে গল্প করছিল। তারা কেক নিয়ে মজা করছে, কারণ কেকটা ঠিকভাবে বানানো হয়নি, তাতে চিনি কম ছিল আর কেকটা ভেঙেও গিয়েছিল। তবু জেইন বলে সেটা এনজয় করেছে, কারণ এটা পারফেক্ট না হলেও এফোর্ট তো আসল ছিল। তারপর আমরা দেখি সেখানে সুপ্রিমো চলে আসে। সে বলে তার সেক্রেটারির দরকার। ম্যাট বলে তুমি কি তোমার সেক্রেটারি ছাড়া কোনো ফাংশন করতে পারো না? জেইন মনে মনে বলে আমি তো ভেবেছিলাম আমাকে রিপ্লেস করা হয়েছে, কিন্তু এখন তো দেখা যায় আমি তার সেক্রেটারি রয়েছি। সে তার বন্ধুদের সরি বলে আর বলে ডর্মে দেখা হবে। তারপর তারা সেখান থেকে চলে যায়। জেইন সুপ্রিমোকে জিজ্ঞাসা করে তার কি দরকার। সুপ্রিমো বলে তুমি কি সত্যি আমাকে এই সম্পর্কে বলবে না? জেইন এসব শুনে একটু টেনশনে পড়ে যায়। তারপর সুপ্রিমো তার মাথায় আদর করে দিয়ে বলে আমি জানি তুমি কেন স্মাইল করছিলে। চিন্তা করতে করতে আমার মাথা ব্যথা ধরে দিয়েছিল। তারপর সে জেইনকে বলে হ্যাপি বার্থডে জেইন। এই ছোট্ট 3টা শব্দ জেইনের জন্য অনেক বড় কিছু হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে সে সবসময় ভাবত সুপ্রিমো তার অস্তিত্বকে গুরুত্ব দেয় না, কিন্তু এই মুহূর্তে সে বুঝতে পারছে আসলে সুপ্রিমো সবসময় তাকে খেয়াল করত। আর এসব ভেবে সে ভিতরে ভিতরে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সেখানে মাইকে সবাইকে উদ্দেশ্য করে একটি অ্যানাউন্সমেন্ট করা হয়। বলা হয় ব্লাডি উইক শুরু হয়ে গেছে আর এটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য একটি গেম খেলা হবে। সবাইকে তাদের লকার খুলতে বলা হয় আর সেখানে একটা কাগজে একটা নাম লেখা থাকবে।
যার নাম লেখা থাকবে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে মেরে ফেলতে হবে। কিন্তু যদি কারো কাগজে কারো নাম না লেখা থাকে তাহলে সে নিজেই টার্গেট, মানে তাকে মারা যেতে হবে। এই ঘোষণা শোনার পর পুরো পরিবেশ আতঙ্কিত হয়ে যায়। সবাই লকার খোলা শুরু করে। এরপর আমরা দেখি জেন খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে না সে কি করবে। তার হাত কাঁপতে থাকে। তার পাশে থাকা সুপ্রিমো তাকে শান্ত করার চেষ্টা করে, বলে আগে লকার খুলে দেখা যাক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। জেইনের সবচেয়ে বড় ভয় ছিল যদি তার কাগজে তার কোনো বন্ধুর নাম থাকে অথবা সে বলে সুপ্রিমোর নাম থাকে তাহলে সে কি করবে। সুপ্রিমো বলে এত দূর চিন্তা করার দরকার নেই, যা হবে আমরা একসাথে দেখব। তারপর সে আস্তে আস্তে লকার খুলে সে দেখে তার কাগজে কোনো কিছুই লেখা ছিল না। এর মানে এটাই বোঝা যায় হয়তোবা এখন তাকে মরতে হবে। এটা দেখে সে কল্পনা করে ওই দিন যে সুপ্রিমো তাকে গিফট দিয়েছিল, যার ভিতরে একটি ছুরি ছিল। এখন সে বুঝতে পারে এই ছুরির আসলে কাজ কি। রাতে জেইন তার রুমে শুয়ে চিন্তা করছিল। যেই দিন অ্যানাউন্স করা হয় ব্লাডি উইক পুরো 1 সপ্তাহ চলবে, আর এই সময়ের মধ্যে যে কোনো কাউকে মারা লিগাল, এটা শুনে স্টুডেন্টদের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। কেউ নিজের রাগ বের করার সুযোগ পায়, কেউ চিৎকার করে পালানোর চেষ্টা করে। মানে শুরু থেকে এই পর্যন্ত হয়ে যাওয়া সকল ঘটনার ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়। এরপর জেন কিছু একটা শব্দ পেয়ে তার হাতে চাকু নিয়ে রুম থেকে বের হয়ে যায়। সে যখন তার ফ্রেন্ডদের রুমের ভিতরে ঢুকে দেখে রুমের মধ্যে কেউই ছিল না। জেন বলে ব্লাডি নাইটে তার বন্ধুদের এভাবে হারিয়ে যাওয়াকে সে ইগনোর করতে পারে না। সে সত্যিটা জানতে চায় তার বন্ধুদের সাথে আসলে হচ্ছেটা কি। তাই সে সত্যি জানার জন্য অন্যরকম গেট আপ নিয়ে বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। নিজের সেফটির জন্য তার হাতে ছুরিও ছিল। যখন সে বাইরে হাঁটছিল এক পর্যায়ে তার সামনে একটি গ্যাং এসে দাঁড়ায়। সে লুকিয়ে পড়ে। তখনই একটি কালো বিড়াল তাকে পাস করে। সে ভয় পেয়ে যায়। আর ওইদিকে ছেলেরা বলে কিছু একটা শব্দ শুনেছে। আরেকজন বলে উঠে বিড়াল ছিল। তারপর ছেলেদের মধ্যে একজন বলে আমরা কি সত্যি তাকে বিশ্বাস করতে পারি? সে এত তাড়াতাড়ি লিডার হয়ে গেল। সেখানে আরেকজন বলে উঠে আমরা কি বা করতে পারি, বস তাকে পছন্দ করে, তাকে একটা সুযোগ দেই। বস অবশ্যই তার মধ্যে কিছু একটা দেখেছে। মানে এখানে তারা এমন এক মানুষের কথা বলছিল যে নিউ তাদের গ্রুপে অ্যাড হয়েছে আর নতুন এসেই ভালো একটা পজিশনও পেয়েছে। কিন্তু এই ব্যক্তিটা আসলে কে তা আমরা জানি না। তারা বলে তাদের অন্য সব গ্যাং থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। আমাদের জেন আড়াল থেকে এইসব কিছু শুনছিল। তারা চলে যাওয়ার পর জেন সিঁড়ি দিয়ে উঠে একটি জায়গায় লুকায়। তখনই এন্ট্রি হয় আরেক নতুন চরিত্রের। সে খুব স্টাইল নিয়ে হেঁটে জেইনের দিকে এগিয়ে আসে। আর মেয়েটির ফেস হাইড করা ছিল। আমার কাছে মনে হচ্ছিল সম্ভবত এটা নিকি হতে পারে। মেয়েটি জেইনের কাছে এসে বলে আমি তোমাকে সবকিছু দেখাতে চাই। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। এপিসোড 9 আমরা দেখতে পারবো যে ভেনেসা লিয়ামের সঙ্গে কথা বলছিল, যেটা থেকে জেইন জেরমকে জিজ্ঞাসা করে এই ছেলেটা আবার কে। জেরম বলে এটা লিয়াম। তারপর জেইন জেরমকে জিজ্ঞাসা করে তার নোটে কার নাম ছিল। জেরম বলে অ্যানোনিমাস, আর বলে আমাদের উচিত নাম লুকিয়ে রাখা। অন্যদিকে ম্যাট অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। মাতাল অবস্থায় সে জেনকে বলে আমাকে প্রমিস করো যখন তুমি এমন পুরুষ খুঁজে পাবে যাকে তুমি ভালোবাসো এবং যার সাথে তুমি তোমার সম্পূর্ণ জীবন কাটাতে চাও, তুমি তাকে আজীবন ভালোবাসবে, খুব গভীরভাবে তাকে ভালোবাসবে। তারপর আমরা দেখি জেনের কোনো এক ফ্রেন্ড খুব বেশি আহত অবস্থায় ছিল। তারা ক্লিনিকে নিয়ে আসে, কিন্তু নার্স জানায় যে আজকের জন্য ক্লিনিক বন্ধ, সে চাইলেও দরজা খুলতে পারবে না। এরপর আমরা দেখি খুব বেশি রাগ নিয়ে জেন সুপ্রিমোর উপর ছুরি ধরে। আর এর সাথেই আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট এপিসোডে।